সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আমরা আজকে আমাদের পর্বটি সাজিয়েছি বিনিয়োগকারীদের প্রত্যাশা নিয়ে। বিনিয়োগকারীরা কি প্রত্যাশা করেন এই পুঁজিবাজার থেকে, তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়, তারা নীতি নির্ধারকদের কাছ থেকে কি ধরনের সাপোর্ট পেয়ে থাকেন, কিংবা বাজারে যে স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলা হয় সেটি কতটা হচ্ছে আমাদের বাজারে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন পুঁজিবাজার বিশ্লেষক, ডিএসসির সাবেক নেতা যারা মোস্তাক আহমেদ সাদেক, আছেন দুজন প্রফেসর এবং গবেষক, আছেন ডক্টর মিজানুর রহমান, এছাড়া আছেন ডক্টর হেলাল উদ্দিন, মোহাম্মদ হেলাল। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনারা তো গবেষণা করেন, আপনারা পরিচিত মুখ, অর্থনীতিবিদ। এই দেশের অর্থনীতি নিয়ে আপনারা গবেষণা করছেন, পুঁজিবাজারও অর্থনীতির একটি পার্ট। তো আপনাকে দিয়ে শুরু করতে চাই যে পুঁজিবাজারের যে এখন যে সমস্যাগুলো আছে, এখানে আস্থার সংকটটাই সবচেয়ে বেশি, এবং সেই আস্থার সংকট কিন্তু কাটছে না। বিভিন্ন মহল থেকে যে ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি সেটি ইতিবাচক, কিন্তু যতটা তৎপরতা থাকা দরকার ততটা কি হচ্ছে, এবং আস্থার সংকট না কাটার পেছনে কি মুখ্য ভূমিকা রয়েছে, যেটি আসলে এখন পুঁজিবাজারের দিকে যে ধরনের নজর দেওয়া উচিত সেটি কি হচ্ছে কিনা? থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। আসলে ইনভেস্টার্স কনফিডেন্স বা আস্থার অভাব তো আছেই, যে কারণেই মার্কেট 2010-এর শেষের দিক থেকে একটা লং ডিপ্রেসড ফেজ অফ প্রাইসিং দিয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে 2010-এ আমাদের অ্যানুয়াল টার্নওভার যে ছিল অ্যাবাউট 48% অফ জিডিপি, যেটা এখন 7 to 8% অফ জিডিপি। সো এটাই কিন্তু ইন্ডিকেট করে যে মার্কেটে বিনিয়োগকারীদের আস্থার অভাব কতখানি আছে। তো মার্কেটে যদি সেভারদেরকে, বিনিয়োগকারীদেরকে আবার ফিরিয়ে আনতে হয়, there are savings that can be intermediated through equity market, কিন্তু সেটাকে অ্যাট্রাক্ট করার জন্য বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণটা করাটা খুব জরুরি একটা বিষয়। তো ইনভেস্টার্স প্রোটেকশন বলতে আমরা কি বুঝি? আসলে শুধু ইনভেস্টার বলতে আমি শুধু ইকুইটি হোল্ডারদেরকে বলছি না, যারা বন্ড হোল্ডার, ডিভেঞ্চার হোল্ডার, তাদের ইন্টারেস্টও কিন্তু, ইভেন ডিপোজিটর্স যারা আছে তাদের ইন্টারেস্টও কিন্তু প্রোটেক্ট করার বিষয়টা আছে। তো ইনভেস্টার্স প্রোটেকশন বলতে আমরা আসলে যে জিনিসগুলো ইন্ডিকেট করি সেটা হচ্ছে মার্কেটের মাইক্রো স্ট্রাকচার ইজ ভেরি এফিশিয়েন্ট। দ্যাট মিনস ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা আছে সেটা নিটুরভাবে কাজ করে, সেখানে কোনো টেকনিক্যাল ফেইলিং হবে না, সেখানে ট্রেডিং কস্ট মিনিমাম হবে, সেখানে এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে এবং ট্রান্সপারেন্সি এনশিওর্ড হবে। এটা একটা ভেরি বেসিক ফান্ডামেন্টাল অফ স্টক এক্সচেঞ্জ অপারেশন। সেকেন্ড হলো যে কর্পোরেট গভর্নেন্সকে মনিটর করা এবং সেখানে সুশাসন ফিরিয়ে নিয়ে আসা। আমরা দেখি প্রায়শই আইপিওতে আসা, ইভেন আইপিওতে যারা এসছে, সেকেন্ডারি মার্কেটে যারা বহুদিন যাবৎ ট্রেড হচ্ছে, মেনি কর্পোরেট ম্যানেজমেন্ট, দে হ্যাভ অপাসিটি, দে হ্যাভ ল্যাক অফ ট্রান্সপারেন্সি। এখানে বোর্ডের সাথে টপ ম্যানেজমেন্টের সেপারেবিলিটি নাই। বোর্ড এবং টপ ম্যানেজমেন্ট দেখবেন সিইও এমডি একই পরিবারের হয়। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে দেয়ার অ্যারাইজেস এ ডিফারেন্ট কাইন্ড অফ কর্পোরেট গভর্নেন্স প্রবলেম, আপনারা এজেন্সির প্রবলেম বলতে পারেন। সেটা হলো নট বিটুইন শেয়ার হোল্ডার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, বাট বিটুইন অ্যাকচুয়ালি ওয়ান গ্রুপ অফ শেয়ার হোল্ডার্স অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড দি আদার গ্রুপ অফ লার্জ নাম্বার অফ শেয়ার হোল্ডার্স। তো আমরা ওই স্মলার নাম্বার অফ কন্ট্রোলিং শেয়ার হোল্ডার্স এবং টপ ম্যানেজমেন্ট, তাদেরকে আমরা একটা গ্রুপ বলি। দে হ্যাভ ট্রেমেন্ডাস ইনসেন্টিভ not to act in the best interest of all the shareholders. যে কারণে আপনি দেখবেন ইপিএসের ওভার স্টেটমেন্ট হয়, যে কারণে দেখবেন যে ইনফরমেশন ইনসাইডার ট্রেডিং হয়, যে কারণে এক্সটার্নাল শেয়ারহোল্ডারদের এক্সপ্রোপ্রিয়েশন রিস্ক অনেক বেড়ে যায়। তো সেই জায়গাতে অডিটরদের ভূমিকা আছে, সেই জায়গাতে সিকিউরিটিজ রেগুলেটর যারা আছে তাদের ভূমিকা আছে, সেখানে স্টক এক্সচেঞ্জের ভূমিকা আছে টু এনশিওর, টু মনিটর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ কর্পোরেট বিজনেসেস, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি আমাদের দেশে দেখবেন যে there are many companies of different types, like state owned companies, আবার প্রাইভেট সেক্টর কোম্পানিজ, আবার আর্থিক খাতের কোম্পানি আছে। এই কোম্পানিগুলো কিন্তু রিস্ক এবং রিটার্ন এটা কিন্তু ভেরি ডিফারেন্ট। আপনি স্টেট ওন কোম্পানির কথা যখন আমরা আলোচনা যদি আনতে চাই, আমি একটু কাট করি, এটা নিয়ে আমি একটু অ্যাড করতে চাই যে সরকারি মালিকানাধীন যে কোম্পানিগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থাটা বেশি ছিল, কিন্তু সম্প্রতি যে তিতাস গ্যাস নিয়ে যে ঘটনা হয়েছে, যদি এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে, তারপরও এখনও এটার সুরাহা হয়নি। তো এরপরে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও আস্থা সরকারি কোম্পানিগুলোর উপরে কমে গেছে। তো
তো ব্যক্তি বিনিয়োগকারীদের আস্থা যেখানে নেই বললেই চলে, সেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থাও যদি এরকম কমে যায় তাহলে সেটা তো বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। আসলে আমি কখনো মানে স্পেসিফিক কোম্পানি নিয়ে আলোচনা করি না, বাট তিতাস গ্যাস এটা আমার মনে হয় যে ইট ডিজার্ভস স্পেসিফিক ডিসকাশন, এই জন্য যে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, এটা একটা স্টেট ওন কোম্পানি এবং ফান্ডামেন্টালি ভেরি সলিড কোম্পানি। এবং এখানে যারা রিস্ক অ্যাভার্স ইনভেস্টর, যারা একটা কাইন্ড অফ ভেরি নিয়ার টু ফিক্সড রিটার্ন আশা করে, তারা কিন্তু এই ধরনের মানে সাউন্ড স্টেট ওন কোম্পানিতে ইনভেস্ট করতে মানে ইন্টারেস্টেড হয়, বিশেষ করে যারা একটু রিস্ক অ্যাভার্সন যাদের বেশি থাকে। তো তিতাস গ্যাসের আপনি যদি গত 6 মাসের প্রাইস দেখেন জানুয়ারি থেকে জুন পর্যন্ত, ইট ওয়াজ অ্যাবাউট 75 to 80 টাকা, ইফ আই এম কারেক্ট। এবং তিতাস গ্যাসের 98.9 crore শেয়ার আছে আউটস্ট্যান্ডিং, এর 25% হেল্ড বাই পাবলিক, এটা কিন্তু গভর্নমেন্ট না, বাকি 75% হেল্ড বাই দি গভর্নমেন্ট। Not only government institutions, 75%-এর মতো বোধহয় গভর্নমেন্টের মালিকানা আছে, আর বাকি 25% ইজ ওন্ড বাই ইনস্টিটিউশনস অ্যান্ড দি পাবলিক। বাট 25% হল ইটস এ লার্জ নাম্বার অফ শেয়ারস, ইটস এ লার্জ ক্যাপ কোম্পানি। এখন এই যে বিনিয়োগকারী, এটা কিন্তু মানে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর্স অথবা ইনস্টিটিউশন ইনভেস্টর্স, তাদের এক্সপেকটেশন কি? তাদের কিন্তু মাথায় আছে অপরচুনিটি কস্ট। যেমন আমার যদি ফান্ড থাকে, লোনেবল ফান্ড, ইনভেস্টেবল ফান্ড, আমি কি করতে পারি? আমি ডিপোজিট রাখতে পারি, আমি সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারি, অথবা স্টকে বিনিয়োগ করতে পারি। আপনি জানেন যে স্টক রিটার্ন কিন্তু কম্প্রাইজড অফ ডিভিডেন্ড, ক্যাশ ফ্লো প্লাস ক্যাপিটাল গেইন, যেটাকে আমরা বলি। তো এখন আমি একটা ফিক্সড ইনকাম ফরগো করতেছি, দ্যাট ইজ সেভিং সার্টিফিকেট 12.5%, একটু বোধ এখন কমছে, 11% আসছে। তো আমি একটা ফিক্সড ইনকাম ফরগো করে আমি তিতাস গ্যাসে বিনিয়োগ করব, মানে আই মাস্ট এক্সপেক্ট দিস 10% প্লাস এ স্মল রিস্ক প্রিমিয়াম। তাহলে আমি যদি 12.5% ধরি, তাহলে আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন শুড বি ক্যালকুলেটেড অন দি বেসড অফ মার্কেট ক্যাপিটালাইজেশন। এইখানে যে বিষয়টা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ওনারা যখন এই প্রাইস সেটিংটা করেন, প্রাইস ডিটারমিনেশনটা করেন, ওনারা কিন্তু কস্ট প্লাস ফর্মুলা ফলো করেন। কস্ট প্লাসের মধ্যে যেটা আসে যে প্রকিউরমেন্ট প্রাইস যেটা গ্যাসের, এর সাথে ওয়েজ, স্যালারিজ, ওয়ার্কার্স প্রফিট পার্টিশন ফান্ড এবং ইনভেস্টরদের উপর একটা রিটার্ন অন ইকুইটি, মানে ভেরি ফান্ডামেন্টালি মানে কন্ট্রারি টু হোয়াট হ্যাজ বিন দ্য গ্লোবাল প্র্যাকটিস, যেটা ওনারা করেছেন পেইড আপ ক্যাপিটালের উপরে 10% রিটার্ন ওটা ক্যালকুলেট করছেন। এখন তিতাস গ্যাসের পেইড আপ ক্যাপিটাল হলো 980 কোটি টাকার, 980 কোটি বা 930 কোটি টাকার মতো আর কি। আমার কাছে ইনফ্যাক্ট তথ্যটাও আছে, জি, যেটা হচ্ছে অনেক কাছাকাছি। তো এখন আপনি যদি ইনভেস্টরদের রিকোয়ার্ড রিটার্ন চিন্তা করেন, ইট ইজ নট 93 crore টাকা। ইনভেস্টররা কিন্তু রিকোয়ার করবে অন দেয়ার ইনভেস্টমেন্ট, এবং সেইটা হলো আপনার 7,419 কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন অ্যাজ অফ জুন দিস ইয়ার। আপনি যদি এর 10% ধরেন, তাহলে 742 crore টাকা রিকোয়ার্ড রিটার্ন ইজ এক্সপেক্টেড। আগে কিন্তু ডিভিডেন্ড তাই দেওয়া হয়তো, এই ফার্স্ট টাইম তাদের টাকাটা আগে কিন্তু এই অ্যানোমালিসটা ছিল না। তো এই যে বেসটা চেঞ্জ করে দিয়েছে ফ্রম মার্কেট ক্যাপিটালাইজেশন টু পেইড আপ ক্যাপিটাল, দিস ইজ ফান্ডামেন্টালি রং। এখানে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতি হয়েছে। এই ক্ষতি যে হয়েছে, ক্ষতিটা দেখার দায়িত্ব কার, এটা যদি আপনার কাছ থেকে জানতে চাই। আমি জাস্ট ওই জায়গায় জাম্প করবো না, আমি আপনার যে আস্থার ব্যাপারটা ছিল, কারণ সাধারণ বিনিয়োগকারী হিসেবে অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস তারা বুঝবে না, তারা এখানে ব্যবসা করতে আসে। আস্থার ব্যাপারটা একটা হলো যে আমি কি পারবো শেয়ার মার্কেটে টাকা বানাইতে, তো অনেকে মনে করে যে আমার দ্বারা শেয়ার মার্কেট হবে না। আরেকটা পক্ষ মনে করে যে না, শেয়ার মার্কেটে গেলে আমি টাকা বানাইতে পারবো, তবে যদি মার্কেটের উপর আস্থা থাকে। সে আস্থাটা ধরে কি? সে আস্থাটা হলো আমি যখন দেখি যে আপনার ধরেন সম্পদের রিভ্যালুয়েশন যেটা আর কি, হ্যাঁ, তো এখন কোন একটা কোম্পানি আপনার একটু বেশি মানে ইভ্যালুয়েশন করে দেখা গেছে তাদের সম্পদের মূল্য বেড়েছে, হু করে দাম বাড়ছে। তো আরেকটা কোম্পানি দেখা গেলো যে একইভাবে দেখা গেছে কি আপনার মূল্যায়ন করে সম্পদের দাম বেড়েছে কিন্তু দাম বাড়ছে না, একই জায়গায় আছে। একটা কোম্পানির নিউজ আসছে, আসার পরে দেখা গেলো যে আপনার নিউজে দেখে অনেক দাম বাড়ছে। আরেকটা কোম্পানির নিউজ আসছে খুব ভালো নিউজ, কিন্তু দাম ফল করতেছে। তো তার মানে কি, আমি একটা সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমি কি দেখি? আমি এই এনএভিতেও আমি যাই না আসলে। সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমি শুধু দেখি ইপিএসটা কী হতে পারে। তো আমি যখন দেখছি যে ইপিএসের দেখা গেছে কি যে একই ইনফরমেশন একদিকে দেখা গেছে কি নিচে যাচ্ছে, একদিকে উপরে যাচ্ছে। আমি যখন দেখি যে মানে এই ইপিএসটা আসার আগে দেখা গেছে কি বেড়ে গেল, যখন আসলো তখন দেখা গেছে ফল করছে, তার মানে কি আমি জানি যে এটা আগেই আউট হয়ে গিয়েছিল। এবং তাই হচ্ছে। আপনি যদি দেখেন যে মানে অলমোস্ট 50% কোম্পানি শেয়ারের ইপিএস আগে জানা যায়। আস্থার যে বিষয়টা, এইটা হলো একটা এখানে হোঁচট খায়। আরেকটা বিষয় হলো যে আপনার ঘি আর ছাই যখন আপনারা দেখবেন যে একইভাবে যাচ্ছে, যেমন এন্টায়ার মার্কেটের সব শেয়ার ফল করছে, কিরে বাবা সবচেয়ে ভালোটা কেন ফল করবে?
ভালো নিউজ আছে সেটা কেন ফল করবে? আবার কোনো কারণ নাই সবগুলোর দাম বাড়ছে, তখন আপনার কি হয়, তখন মনে হয় যে আমি বাছাবাছি করবো কি, কারণ যখন সবগুলোর দাম বাড়বে আমারটা বাড়বে, সবগুলো যখন ফল করবে আমারটা ফল করবে। এইগুলো হলো আস্থাহীনতার বিষয়। এখন আপনি যদি দামের দিক থেকে দেখেন, এখন ওই 100% বাড়ে, 100% সবগুলি আপনার শেয়ারের দাম কমে বা বাড়ে, এটা হয় না। মোটামুটি একটা স্প্লিট হয়েছে, এটা বলা যায় আর কি। কিন্তু আপনার রিউমার বেসড যেটা আপনার করা, আপনার যে ট্রানজ্যাকশন, সেটা কিন্তু অনেক বেশি এখন। আপনার রিউমার অমুকটাতে স্মার্ট মানি ঢুকতেছে, গেমলাররা ঢুকতেছে, এবং সেটা দেখে আপনার কী হচ্ছে, আপনারা দেখবেন যে কোনো ফান্ডামেন্টালি কোনো কিছুই নাই, কিন্তু হু করে আপনারা দেখবেন যে 100% দাম বেড়ে গিয়েছে। আর একটা ভালো কোম্পানি, যে তিতাস নিয়ে কথা হচ্ছিল, ঠিক আছে, সেখানে আপনার ভালো কোম্পানি বলতে কি, আপনি দেখবেন যে আমি যদি জাস্ট একটা স্কোয়ারকে পিক করি বা একটা মাল্টি ন্যাশনালকে পিক করি, তখন আপনি দেখবেন খুব বেশি প্রফিট হলেও তারা ডিভিডেন্ড অনেক বাড়ায় না, প্রফিট যদি একটু কম হয় তারা ডিভিডেন্ড কমায় না। কেন? ডিভিডেন্ডটা একটা কনসিস্টেন্সি রাখে, ডিভিডেন্ড পলিসি তো নেই, রাইট? আমি পলিসি বলতে তারা ইন্টারনালি একটা পলিসি তারা এমনভাবে নেয় যাতে করে এটার উপর একটা ট্রাস্ট থাকে। তার মানে আমরা যারা বিনিয়োগকারী, আমরা জানি যে আচ্ছা এটা এই কোম্পানিটা যদি কোনো কারণে প্রফিট কমও করে, তারপরেও একটা মোটামুটি 5% এদিক সেদিক হইতে পারে, কিন্তু ওদের একটা কনসিস্টেন্সি আছে। ফলে যারা বিনিয়োগ করতে চায় মার্কেটে, শর্ট টার্ম না, অনেকে মনে করে যে আমার ব্যাংকে রাখলে 10% পাচ্ছি, কিন্তু আমি 20% পাবো কিনা, মনে করে যে আচ্ছা ঠিক আছে XYZ শেয়ারে রাখলে আমি শিওর যে 20% 25% আসবে। সেগুলো কোন শেয়ার? সেগুলো কিন্তু আপনার যেগুলি কনসিস্টেন্সি আছে ডিভিডেন্ডের ক্ষেত্রে। এখন আহামরি বাড়লে কমলে আপনার চেঞ্জ করতেই পারেন। তো এই জায়গাগুলোতে আপনি যদি দেখেন, আরেকটা কথা যেটা ডক্টর মিজান বললেন, যে আপনার ফিনান্সিয়াল রিপোর্টিং যেটা, ঠিক আছে, সেই রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমরা কতটা বিশ্বাস করতে পারি। এখন কথা হলো যে এটা তো কাঠামোর সমস্যা, সেই কাঠামোর সমস্যার মধ্যেও তো মনে করেন যে আমরা এই যে এত বছর ধরে শেয়ার মার্কেট চলছে, আমরা তো একটা না একটা লেভেলে বিশ্বাস করে এটার উপরে তো অ্যাক্ট করছি। তো এটার উপরে অ্যাক্ট করলে যতক্ষণ না এটা আপনার মনে করেন যে কারেকশন এসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ফিনান্সিয়ালি এই যে আপনার স্টেটমেন্টগুলো, তার উপর বেস করেই আমাদেরকে শেয়ার কেনাবেচা করতে হবে। এখন সেই জায়গাটাই অবিশ্বাস আছে। আমার কথা হলো যে এই মার্কেটটা 2008, 9, 10-এ আপনার আস্তে আস্তে উপরে দিয়ে গিয়েছে, হিটেড হয়েছে। তখন তো এই কাঠামোর সমস্যাগুলো ছিল, তখন তো আপনার এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের সমস্যা ছিল, তখন আপনার দেখা যাচ্ছে ইনসাইড ট্রেডিং ছিল। তাহলে তখন কেন এটা হু হু করে বেড়েছে? 10-এর পরে আপনার কেন তা হু হু করে কমেছে? তাহলে এখানে কনফিডেন্সের ব্যাপারটা না, ওখানে কালকে গভর্নর সাহেব বলে দিচ্ছে কেন কমেছে। হ্যাঁ, সেটা তো আপনার কি মানে গলা চিপে দেওয়া হয়েছে, গলা চেপে দেওয়া হয়েছে। তার মানে কি আপনার ওভারঅল মানে এখন আপনি খেয়াল করেন, গভর্নর সাহেবেরটার উল্টাটা আমি বলছি। একটা সময়ে গভর্নমেন্ট সাহেব বলছিলেন যে লায়াবিলিটিজের 10%-এর বেশি কেউ নিতে পারবে না, 30%-ও কেউ নিয়ে গেছে। আর এখন তখন কি করেছে? টায়ার 1 ক্যাপিটালের যে আপনার ব্যাংক চেষ্টা করেছে, অনেক ক্ষেত্রে পেরেছে, অনেক ক্ষেত্রে পারে নাই, সেটা ফেলোর বলতে পারেন। যদি না যেত এত টাকা, তাহলে এত বেশি বাবল হতো না। কিন্তু আমার কথা হলো যে তখন তো নিয়ম ভেঙে আমি কনজামশন লোন নিয়ে আমি শেয়ার কিনেছি, এসএমই লোন নিয়ে শেয়ার কিনেছে, শিল্প লোন নিয়ে শেয়ার কিনেছে। এখন আপনি দেখবেন যে বৈধভাবে যে টাকাটা শেয়ার মার্কেটে নিতে পারে, সেই টাকাটা শেয়ার মার্কেটে নিয়ে যাচ্ছে না প্রতিষ্ঠানগুলো। আপনার ব্যক্তি যেখানে আপনার ব্যাংকের সুদের হার কমে গেছে, সেই ব্যক্তি আপনার জায়গা খুঁজে পাচ্ছে না কোথায় নিয়ে যাবে, কিন্তু শেয়ার মার্কেটে যাচ্ছে না কেন? ওইটা আস্থাহীনতার আপনার দেখা যাচ্ছে সুস্পষ্ট লক্ষণ। এখন কথা হলো যে একসময় আমি দেখছি 1 টাকা নিয়ে গেলে 6 মাসে 1 বছরে 2 টাকা হয়ে যাবে। তখন আমি কি করেছি, বিভিন্নভাবে চ্যানেলের থ্রুতে চ্যানেল ভেঙে আমি টাকা নিয়ে গেছি। এখন যেহেতু আমার আস্থা নাই, আমি জানি যে 1 টাকা নিয়ে গেলে এটা 75 পয়সা হয়ে যাবে, 90 পয়সা হয়ে যাবে, কিন্তু 1 টাকা 10 পয়সা হবে, সেই ভরসা আমি পাচ্ছি না। সেই জন্য এখন কি করছি, বৈধভাবেও আমার যে টাকা আমি নিয়ে যেতে পারি, আমার যে সামর্থ্য আছে যে ঘরে টাকা রাখছি সেটা আমি ব্যাংকে না রেখে আমি শেয়ার মার্কেটে নিয়ে যাব। এখন কিন্তু মানে আপনার হাই টাইম যে ব্যাংকে টাকা না রেখে শেয়ার মার্কেটে যাবে, কিন্তু ওই আস্থাহীনতার কারণে এখনও দেখা যাচ্ছে পুরো আস্থা আসে নেই বলেই টাকাগুলো কী করছে আপনার 8%, 7.5%, 7% আমি শুনি যে ব্যাংকে রাখে, শেয়ার মার্কেটে নিয়ে যায় না। জি, মুস্তাক ভাই, কালকে যে গভর্নরের সাথে একটি মিটিং ছিল এনআরবিদের নিয়ে, সেখানে গভর্নর পুঁজিবাজার নিয়ে কথা বলেছেন, এবং সেই বিষয়ে আপনাদের অভিমত শুনতে চাই। যে আপনারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে কেন্দ্রীয় ব্যাংকের একটি সমস্যার কারণেই পুঁজিবাজারে এখন সেল প্রেশার আছে। শোনেন, কিছুদিন আগে সেবির চেয়ারম্যান যখন বাংলাদেশ ভিজিট করলো, এমইউ সাইন করলো, তখন মাননীয় প্রধানমন্ত্রী মিডিয়ার কাছে গণমাধ্যমে বললেন যে স্টক মার্কেটকে আমি ভাইব্রেন্ট দেখতে চাই। হ্যাঁ, ভাইব্রেন্ট দেখতে চাই। সঙ্গে সঙ্গে গভর্নর সাহেবের সুর চেঞ্জ হলো, আমাদের রেগুলেটরদের সবারই সুর চেঞ্জ হয়ে গেল, সবাই এখন ভাইব্রেন্ট দেখতে চায়। ওয়ারেস যখন গলা চিপে ধরছিল তখন ওনারা ভাইব্রেন্টের চিন্তা করেনি। আপনি চিন্তা করেন 2010 সালের কথা আসছেন যে মানুষ আস্থাহীনতা কেন হারায় ফেলছিল। রেগুলেটর যদি না চায় যে এটা, যে বাংলাদেশ ব্যাংকের হি ইজ এ রেগুলেটর অফ দ্য মানে ব্যাংকিং সেক্টর, এবং ব্যাংকিং সেক্টর ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর ইন দ্য মার্কেট।
মার্কেটের কিন্তু এই ক্ষুদ্র বিনিয়োগকারী দিয়ে শুধু মার্কেটটা না, মার্কেটটাতে আসতে হবে আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের, এবং সেই ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যখন আপনি বললেন লাইবিলিটি 10% আসার কথা ছিল, এবং 10%-এর উপর যখন ওভার করতেছিল, ওভার করতে করতে 30% পর্যন্ত চলে গেছে, তখন ওনারা রেগুলেট করেন নাই। হঠাৎ করে এসে উনি বললেন, কালকে বললেন যে আমি করে ধরছি, গলা চিপে ধরছি, ধরে উনি করলেন কি বাজারটাকে টুকটা ক্রাশ করায় দিলেন। এইটা না করে উনি করতে পারতেন, যেটা আজকে 16 সাল পর্যন্ত 17 সাল পর্যন্ত উনি করতেছেন, এক্সটেন্ড করতেছেন। উনি যদি আর একটা বছর সুযোগ দিয়ে বলতেন যে 1 বছরের মধ্যে তোমরা যে ওভার এক্সপোজড আছো তোমরা এক্সপোজারের মধ্যে আসো, তাহলে কিন্তু ক্র্যাশ ল্যান্ডিং হতো, সফট ল্যান্ডিং হতো। সফট ল্যান্ডিং হলে আজকে আস্থা ফিরে মানুষের আস্থা থাকতো। এখন আপনার আস্থা নাই কেন? যে কখন কোন রেগুলেটর কোন দিক দিয়ে চাইপা ধরে। আজকে উনি বলতেছেন যে আমিও চাই স্টক মার্কেট ভাইব্রেন্ট হোক, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন, এখন সবাই চাচ্ছেন, ইট ইজ ট্রু। বাট সবাই চাইতে হলে যে কনফিডেন্স লেভেলটা আনতে হলে কী করতে হবে, সেই ভূমিকাটা তো পালন করতে হবে, সেই জিনিসগুলোতে আসতে হবে। যেমন আমি আপনাকে বলি, আপনি একটা কথা বললেন যে ওভার প্রাইস শেয়ার নিয়ে বাজারে আসে, তারপর দেখা যায় যে শেয়ার কমে গেছে, প্রাইসের দাম কমে গেছে। ফর এক্সাম্পল আমি একটা বললেন আপনার ফাইন্যান্সিয়াল রেগুলেটর, এইটা মানে আইনটা কিন্তু হয়েছে, অডিটর সাহেবরা যে রিপোর্টটা দেয় তার উপর বেসিস করে কিন্তু শেয়ার প্রাইসটা হয়, কিন্তু দুদিন পরে যখন প্রাইস থাকে না, একটা বছর গেলে পরে দেখা যায় যে সে বিলো প্রাইসে চলে গেছে। রিজন বিহাইন্ড যে আমাদের রেগুলেটর বলেন আর এই অডিটর সাহেবরা যে প্রাইসটা দেয় সেই প্রাইসটা সাস্টেনেবল না, মানে সেই সেটা মানে ফেক একটা প্রাইস, মানে ওনারা প্রজেক্টেড প্রাইস বলে না যে আমি আগামী বছর এটা দিব, এরপরের বছর 3 বছর যদি প্রজেক্টেড প্রাইস দিত যে আমার 3 বছর পরে আমি এই দিক দিয়ে যাবো, আমার এই কোম্পানি এত দূর যাবে, হ্যাঁ, তাহলে মানুষের একটা আস্তে আস্তে ঠিক আছে 3 বছরের সে প্রজেকশন দিছে, 3 বছরের উপর আমি আস্থা কী করে, 1 বছর যাওয়ার পর 2 বছরের মাথায় কী করে, তারপরে যখন দেখা যেত না তখন রেগুলেটর ধরতে পারতো তাকে। কিন্তু এই জায়গায় আমরা ফিরবো। সাদেক ভাই যে জায়গায় ছিলেন, কালকে একটু অ্যাড করতে চাই, গভর্নর সাহেব বলেছেন যে 10-12টি ব্যাংকের কথা সম্ভবত, যে যদি 2010 সালে গলা টিপে না ধরা হতো ওই ব্যাংকগুলো পথে বসতো, এই ব্যাপারে যদি কিছু। এখন কি বসে নাই? আমার কথাটা হচ্ছে এখন কি ব্যাংকিং সেক্টর হেলদি মনে করেন? তাহলে যে হাজার হাজার কোটি টাকা যে লাপাত্তা হয়ে গেল, এটা কোথা থেকে গেল, কারা গেল? ওনার কি উনি হিজ এ রেগুলেটর? আজকে বলে সোনালী ব্যাংক থেকে আরম্ভ করে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে আরম্ভ করে প্রাইভেট ব্যাংকিং সেক্টরে কোন ব্যাংকটাতে লুট হয় নাই? মানে টাকার লাপাত্তা, মানে ইয়েকে পর্যন্ত গ্রহীতাকে পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আমরা আপনাদের গণমাধ্যম থেকে আমরা খবর পাই। তো উনি যে এসে কথা বলেন না, আসল কথা হচ্ছে ওনার অ্যাটিচিউডটা, নেগেটিভ অ্যাটিচিউড টুয়ার্ডস ক্যাপিটাল মার্কেট, এইটা দূর করতে হবে। আজকে উনি যেসব কথা বলতেছেন, এই কথাগুলি যদি আগে বলতেন, আজকে 4-5টা বছর এই ক্যাপিটাল মার্কেট এইভাবে স্লাইড ডাউন হতো না। আজকে যদি দেখেন আইনটা করা হয়েছে, এখন 25% অফ দ্য মানে পেড আপ ক্যাপিটাল আসবে, সেটাও যদি আমরা মেনে নিচ্ছি, সেটুকু আসুক, সেটুকু তো আসতে দিতেছে না। ওনার লাইবিলিটির ইয়ে থেকে আসবেন, ওই ব্যাংকে কাকে কত টাকা দিচ্ছেন, শেয়ার শব্দটা থাকলেই উনি ধরে নিতেছেন এক্সপোজারের মধ্যে, তাহলে তো হবে না। বাংলাদেশ ব্যাংকের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। দেখেন আমি একটা সিম্পল কথা বলি, কাল সেবির চেয়ারম্যান যে আসছিল, সেবির চেয়ারম্যান কি এমইউ সাইন করে গেছে, আমাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসি শেখাবে, আমাদেরকে ডেরিভেটিভ শেখাবে, আমাদেরকে অপশন শেখাবে, আমাদেরকে রেগুলেটরদেরকে শেখাবে হাউ টু রেগুলেট দি স্টক মার্কেট। সেন্ট্রাল ব্যাংক ডাজ নট মিন দ্যাট আপনি গলা চিপে ধরবেন ব্যাংকের, ইনভেস্টার ব্যাংকেরদেরকে, মার্চেন্ট ব্যাংকগুলোর গলা চিপে ধরবেন। আপনার লেট দ্য মার্কেট গ্রো অ্যাজ ইট ওন, সে নিজেই কারেক্ট হবে। আমাদের মার্কেট কারেকশন হয় না, সারা দুনিয়ার মার্কেট কারেকশন হচ্ছে না, মার্কেট খালি উপরে উঠতেছে, মার্কেট কারেকশন হবে, মার্কেট আবার যাবে, দেন কনফিডেন্স ফিরে আসবে সাধারণ মানুষের। আর আপনি যদি নিজে জোর করে মার্কেটকে করতে চান যে আমি এই ইন্ডেক্সের উপরে যেতে দেবো না, হোয়াট ইজ ইন্ডেক্স? আজকে যদি সমস্ত শেয়ার পড়ে যায়, আর যদি লাফার্জ আর তিতাস আর জিপির বাড়ে, 3টা শেয়ার 1 টাকা করে বাড়ে, ইন্ডেক্স ইজ অল রাইট, আপনি দেখবেন ইন্ডেক্স ঠিক আছে। এত তো ইন্ডেক্স দিয়ে কিন্তু শেয়ার মার্কেট বোঝা যায় না। আমাদের দেশে এইটাই ধরা হয়, ইন্ডেক্স বাড়লেই এটা গলা চেপে ধরা। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, আপনার কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এনামুল করিম বলছিলাম ঢাকা থেকে। আমি বলছিলাম কোনো একটি কোম্পানি মার্কেটে এসেই প্রথম বছর 100% স্টক ডিভিডেন্ড দিল তাদের সুবিধার্থে,
পরবর্তী বছরগুলিতে আর কোনো খবর নাই। তো এতে যে বিনিয়োগকারীদের যারা পরবর্তীতে শেয়ারগুলো কিনছিল তারা ক্ষতিগ্রস্ত হলো, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো জি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। জি এই বিষয়ে যদি বলেন, মানে রেগুলেটর আইন করে দিছে এখন, আর ভবিষ্যতে যারা আসবে মানে বোনাস দিলেও বিক্রি করতে পারবে না, লকিং করে 2 বছর। জি এই ধরনের অভিযোগ কিন্তু আমরা প্রায়ই শুনি যে উদ্যোক্তাদের ব্যাপারে, ইনসাইডার ট্রেডিং এর ব্যাপারে যেটা আমরা শুনি, ইপিএস কিন্তু মানে ফার্স্ট কোয়ার্টারে যখন ইপিএস দেয় তখন ফুল ইয়ারের ইপিএস আগেই বাজারে একটা গুজব শোনা যায় এবং বছর শেষে তাই হয়। এই আবার কিছু কিছু গ্রুপ আছে, ধরেন উনি যে কোম্পানিটির কথা বলেছে, আমি যদি ভুল না করে থাকি, একটি টেক্সটাইল কোম্পানি এবং তাদের একটি কেমিক্যাল আছে, কোম্পানি লিস্টেড আছে, আরও একটি টেক্সটাইল আছে যেটি নিয়ে মামলা চলে। এই ধরনের গ্রুপে হঠাৎ করে প্রাইস ডাবল হয়ে যায়, আবার হঠাৎ করে অর্ধেক হয়ে যায় এবং ভলিউম হিউজ ভলিউম হয়। এই সব বিষয়গুলোর ব্যাপারে আমরা কিন্তু তেমন নজরদারি দেখি না, যদিও দেখি যে কোন বিনিয়োগকারী কত শেয়ার কিনেছেন এবং তার পানিশমেন্ট, এই বিষয়গুলো দেখি। তাহলে আস্থাহীনতা কি আরও তৈরি হচ্ছে কিনা? না, ডেফিনেটলি বিনিয়োগকারীর যে কনসার্ন, যেটা উদ্বেগের যে সোর্সটা, এটা কিন্তু খুব ভ্যালিড একটা পয়েন্ট। আবার লেজিটিমেসির একটা পয়েন্ট আছে, এখানে বিষয় আছে, সেটা হলো যে ডিভিডেন্ড ডিক্লারেশন এটা ম্যানেজমেন্টের এখতিয়ারভুক্ত বিষয়। ম্যানেজমেন্ট স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে। এখন যে কোম্পানির রেফারেন্সটা উনি দিয়েছেন যে একটা নতুন আইপিওতে আসা কোম্পানি হঠাৎ করে মানে অ্যাট দি ফার্স্ট ইয়ার তারা 100% স্টক ডিভিডেন্ড দিল, মানে এখানে ফার্স্ট পয়েন্ট হলো বিনিয়োগকারী হিসাবে যে এটা কিন্তু ইললিগাল ডিক্লারেশন না, এটা লিগাল ডিক্লারেশন। এবং স্টক ডিভিডেন্ড 100% এটা আসলে কোনো ডিভিডেন্ড না। আমি সবসময় বলি স্টক ডিভিডেন্ড ইজ নো ডিভিডেন্ড, কারণ স্টক ডিভিডেন্ডের মধ্যে শুধু নাম্বার অফ শেয়ারকে বাড়ানো হয় এবং ইপিএস প্রপোর্শন ডাইলিউট হয়ে যাবে। হ্যাঁ, যদি প্রফিট রিটেনশনটা খুব মানে প্রফিটেবল ভায়াবল প্রজেক্টে রিইনভেস্টেড হয়, তাহলে এই রিটেনশনের একটা ক্যাপিটাল গেইন ইনসিডেন্স থাকতে পারে ইন ফিউচার, তাতে করে হয়তো একটা ইম্প্যাক্ট হবে। কিন্তু ইন মোস্ট টাইমস আমরা যেটা দেখি রিটেনশন ডাজন্ট হ্যাপেন ইন গুড প্রজেক্টস। সো যখন স্টক ডিভিডেন্ড দেয় তখন বিনিয়োগকারীদের কিন্তু একটা বোঝার ব্যাপার আছে যে মানে দ্যার ইজ নো রিজন টু বি মানে টু কনসিডার দিস স্টক ভেরি প্রফিটেবল ওয়ান, নো, নাম্বার ওয়ান। আর 100% বা কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড, আসলে ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসি থাকা উচিত। দ্যার শুড বি এ পারসিস্টেন্সি ইন ডিভিডেন্ড পলিসি। আসলে বিদেশের ডেভেলপ মার্কেটগুলোতে স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিট, দিজ আর নেভার কনসিডার টু বি ডিভিডেন্ড। এটা হলো ক্যাশ ডিভিডেন্ড। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, আপনি কি জানতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা মুস্তাক আহমেদ সাদেক সাহেবের কাছে। আমি একজন বিনিয়োগকারী, আমার পোর্টফোলিওতে 1,05,6 লাখ টাকা মতন বিনিয়োগ করা ছিল, আর এর এগেনস্টে আমার 19.5 লাখ টাকা মতন ঋণ নেওয়া ছিল। এখন সেই ঋণ দিনে দিনে ইন্টারেস্ট সহ বেড়ে 50 লাখের উপরে ছাড়াই গেছে, আর আমার যে পোর্টফোলিওতে যে শেয়ার আছে তার দাম হয়তো এখন সর্বসাকুল্যে 12 লক্ষ টাকা। তো আমি এখন এই শেয়ারগুলো কি ব্রোকারেজ হাউসকে সারেন্ডার করে দিয়ে দিব, নাকি আমি অপেক্ষা করব যে আপনার যারা নিয়ন্ত্রক সংস্থা আছে, ডিএসি বা এসিসি বা ব্রোকার অ্যাসোসিয়েশন, একটা নতুন অর্গানাইজেশন হয়েছে, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করবে আমাদের মতো যারা আছে তাদের? জি বুঝতে পেরেছি যে নেগেটিভ ইকুইটির বিষয়টা আসবো। কোশ্চেনটা মোশতাক ভাইকে করেছিলেন ব্যাপারটা। আই উইল অ্যাড্রেস লিটল বিট। আমি একটু বলে নেই যে উনি যে কোশ্চেনটা করেছে এটা কিন্তু শুধুমাত্র উনার না, মানে এই সমস্যাটা এখন লক্ষ লক্ষ বড় সমস্যা দাঁড়িয়ে আছে। ওনাকে যদি এখন যে প্রশ্ন করছে উনি কি করবেন, এই মুহূর্তে আমার সাজেশনটা হবে যে আপনার ইন্টারেস্টটা স্টপ করতে হবে, যাতে আর ইনকার না করে, ফার্দার ইনকার না করে। আর আপনি বিক্রি করে দিলে তো আপনার লস মানে নিয়ে নিলেন। আর আপনি যদি বাজার যেভাবে এখন আস্তে আস্তে একটু ইমপ্রুভ করতেছে, যদি আপনি একটু অপেক্ষা করেন তাহলে হয়তো কিছুটা মানে লোকসান কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু আপনাকে ইমিডিয়েটলি আপনার ইন্টারেস্ট এটা ব্লক করতে হবে, যাতে ইন্টারেস্ট আর না ওঠে। আমি একটু বলি সেটা হাউজের বিষয়, যে হাউজের সঙ্গে যে জায়গাটি আমি ছিল একটু অ্যাড্রেস করি। আসলে মানে দিস ইজ ওয়ান রিপ্রেজেন্টেটিভ কেস অফ ইনভেস্টর্স এক্সপ্রোপ্রিয়েশন। ওনার 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট পজিশন এখন 10 লাখ টাকা আসছে এবং 20 লাখ বা 29 লাখ টাকার লোন এটা বেড়ে এখন 50 লাখ টাকা হয়েছে। ওনার কোনো ইকুইটি নাই, এটাকে নেগেটিভ ইকুইটির কেস বলা হয়। মানে আসলে ওনার পজিশন সেল করে ইন্টারেস্ট বন্ধ করার কোনো সুযোগ নাই। মানে দিস ইজ এ কেস যেখান থেকে রিকভারির কোনো মানে প্লজিবল ভায়াবল কোনো অপশন নাই। মার্কেটের ফেলিওরটা এখানে হয়েছে। মানে মার্কেট কেন ওনাকে
আজকের পর্যন্ত ওনার পজিশনকে কন্টিনিউ করতে পারমিট করলো। যখন ওনার পজিশনের ভ্যালু কমতে ছিল, যখন দেখা যাচ্ছিল যে ওনার ইকুইটি ইট ইজ প্রুভিং নো মোর সাফিসিয়েন্ট টু কভার হিজ লোন অ্যান্ড ইন্টারেস্ট, তখনই কিন্তু ওনার পজিশনকে লিকুইডেট করার কথা ছিল। তাহলে উনি কিন্তু ঋণী হতেন না, এখন ঋণী হয়ে গেছেন উনি। দিস ইজ এ ক্লিন কেস অফ মার্কেট ফেলিওর। দেখেন 2011-তে 2012-তে যখন শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি ফলিং ছিল, তখন এই ফোর্স সেলের দাবি ছিল কিন্তু, এবং তখন রেগুলেটরও কিন্তু ফোন করে ব্রোকারেজ হাউসগুলোকে বলেছে যে নো ফোর্স সেল। কিন্তু আপনি যদি জানেন যে মার্কেট হ্যাজ ক্র্যাশড এবং ইট উইল গো এ লং ওয়ে, কারণ মার্কেট 2010-এ যে পর্যায়ে গিয়েছিল, আমি মোশতাক ভাইয়ের সাথে একটু ডিফার করব বা ডক্টর হেলালের সাথে, 2010-এর ডিসেম্বরে মার্কেট যেখানে ছিল, ইট ওয়াজ নট এ পয়েন্ট অফ রিটার্ন গ্র্যাজুয়ালি, ইট ওয়াজ অ্যান আনসাস্টেনেবল ক্লাইম্যাক্স, মানে দ্যাট মাস্ট কাম ডাউন, এবং সেটাই হয়েছে। মার্কেটের ইন্টারভেনশনটা দরকার ছিল নট ইন 2010 ডিসেম্বর, পারহাপস অ্যাট দি বিগিনিং অফ 2010। তাহলে এই বাবল অ্যাভয়েড করা যেত, এবং এই যে এক্সপ্রোপ্রিয়েশন হয়ে গেছে, মার্কেট থেকে যে ভ্যালু এরোশন হয়ে গেছে, সেটা ঠেকানো যেত। পার্টিকুলার এই কোশ্চেনের উত্তর আমি বলবো যে এখানে আপনার এখন কিছুই করার নেই আসলে, কারণ আপনার পজিশনের মার্কেট ভ্যালু হলো অনলি 10 বা 12 লাখ টাকা, মানে আপনার ইকুইটি ইজ গান, এখন আপনি ইনডেপ্টেড। And this is up to the policy makers, brokerage association, SEC and stock exchange. They should sit together যে এই ধরনের নেগেটিভ ইকুইটি শেয়ারহোল্ডারদের আমরা how do we help them to overcome, to improve their position. That will need a specialized actually investment promotion measures. এই নেগেটিভ ইকুইটির বিষয়ে আমরা এখনো কোনো পদক্ষেপ দেখিনি। আপনি যদি বলেন স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্রোকার অ্যাসোসিয়েশন হলো, বা বিএসসিসি থেকেও এই কোনো পদক্ষেপ আমরা দেখিনি। This is unfortunate because all the negative equity accounts are kind of frozen. এখানে যে ফান্ডটা আছে, যে আসলে লিকুইড ফান্ড আছে, সেই ফান্ডটাও কিন্তু মার্কেটে সার্কুলেট হচ্ছে না, মার্কেট টার্নওভারে, মার্কেট ট্রেডিং কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে না। এটা একটা অনুমোদন দিয়েছে বিএসসিসি যে না, এটা আমাদের প্রায় 15,000 কোটি টাকার মতো, 15,000 কোটি টাকার উপরে হবে নেগেটিভ ইকুইটি আছে। নেগেটিভ ইকুইটি অ্যাড্রেস করার জন্য বহুভাবে বলা হতেছে, এখন বাধ্য হয়ে ব্রোকার হাউসগুলো নেগেটিভ ইকুইটিকে করতে হবে। আর কতদিন? না, অনেকে করেছে, এখন প্রভিশনিং কথা বলছেন তো, অ্যাকচুয়াল প্রভিশনিং ইজ লেস দ্যান 5% অফ দি টোটাল ডিম্যান্ড ফর প্রভিশনিং, রাইট। এবং যে শর্টফল হয়ে গেছে, সেই শর্টফলকে মিটিগেট করার জন্য কিন্তু ওইরকম ভায়াবল পলিসি ইন্টারভেনশন আমরা এখনো মার্কেটে দেখতে পাচ্ছি না। You just tell me, is there any prescription for him? একটা জানিস না, ওটা নাই, ওটা আপনি বলতে পারবেন না। এখন মার্কেট যে জায়গায় আছে, সেখান থেকে যে জায়গায় মার্কেট গেলে উনি এটাকে প্লাস করে বেরিয়ে আসতে পারবে। ম্যাথামেটিক্যালি সম্ভব, কিন্তু লজিক্যালি কোনোভাবেই সম্ভব না এটা। That's what I have to say. আমি জানি না আপনারা দ্বিমত করবেন কিনা। আর বাবলের যে ব্যাপারটা আসছে, হোয়াট হি সেড, আমিও বলবো, উনিও একসাথে একমত হবেন। বাবল হয়ে গেলে সেটা ক্রাশ করতে হবে। বাবল কথা হলো উনি যেটা বলছিলেন সফট ক্রাশের ব্যাপারটা, আমি বলছি সেটা বাবল হলে ক্রাশ করবে, কিন্তু ক্রাশটা এইভাবে ক্রাশ ল্যান্ডিং না। যদি আমি চাচ্ছিলাম যে আমি কথাটা বলতে যে এটা সফট ল্যান্ডিং হতে পারতো, জাস্ট একটা সদিচ্ছার ব্যাপার ছিল। আপনি 10 তারিখেই, মানে ডিসেম্বরের 10 তারিখেই আপনি এটাকে ক্রাশ ল্যান্ডিং করাবেন, এটা না করে আপনি যদি এখন যে এখন এক্সটেনশন দিবেন না, আপনি আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, সাবসিডিয়ারি কোম্পানিকে মুস্তাক ভাই, গভর্নরকে আমি আরো বেশি ক্রেডিট দিতাম। উনি যদি আরো 1 বছর আগে সেটা 10% যদি উনি লায়াবিলিটিতে 10%, উনি যদি লায়াবিলিটিতে 10% না হয়ে এখন যে নতুন নিয়ম হয়েছে, যদি সেই নিয়মটা আগে উনি করতে পারতেন, তাহলে বাবলই হতো না। কারণ আপনি আপনার ব্রডব্যান্ড গ্রোথ, যার সাথে আপনার লোন গ্রোথের সম্পর্ক 1 to 1, ব্রডব্যান্ড গ্রোথ 23%। একটুখানি আপনার লগে আমি বলি, এই যে 10%টা কিন্তু এটা কোম্পানি অ্যাক্ট, ব্যাংকিং অ্যাক্টের অনুযায়ী করছে। হ্যাঁ, সেটা ঠিক আছে। একটা আর এখন যেটা করছে, এটা আইএমএস না, এটা কোম্পানি অ্যাক্টে করছে, এটা কোম্পানির অ্যাক্টে করেছে। কিন্তু আমি বলছি কোনটা বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারে, কোনটা এখতিয়ারে না। এখন যদি 10% হয়ে থাকে, সেই 10%-এর মধ্যে রাখাটা তো এখতিয়ার হলো বাংলাদেশ ব্যাংকের। এই অবস্থা আসলে এখন কি করতে হবে বিনিয়োগকারীদের, আসলে কি করার? এখন যেটা হচ্ছে, যারা অত নেগেটিভে চলে গেছে, তাদেরকে আপনি মনে করেন যে এখন যদি ভাই যে কথাটা বললেন যে ইন্টারেস্ট স্টপ করা, ইন্টারেস্ট আপনি এখন স্টপ করে দেন। যে ইন্টারেস্ট অ্যাক্রুড হয়েছে এ পর্যন্ত, সেটা থাকার পরে আপনি এই মার্কেট থেকে কখনোই পারবেন না
তাকে পজিটিভলি বের করে নিয়ে আসতে। আমি একটা প্লজিবল ওয়ে আউট বলি একদম সংক্ষেপে মানে যদি ডক্টর হেলালের সাথে আমি মানে অ্যাড করব, সেটা হলো যে উনি একটা এক্সট্রিম কেস বলেছেন, বাট এরকম কেস কিন্তু আরও শত শত আছে, হাজার হাজার আছে। আমি বলবো যে লার্জ ইনভেস্টরদের এরকম শত শত আছে। তো এদেরকে মার্কেটে ট্রেডিংয়ে যদি ইনভলভ করতে চাই, এনগেজ করতে চাই, তাহলে তাদের এই ফান্ডটাকে ফ্রি করতে হবে ফার্স্ট অফ অল। সেক্ষেত্রে এন্টায়ার ইন্টারেস্ট যেটা অ্যাকুমুলেট হয়েছে দ্যাট শুড বি ওয়েভড। কারণ উনি আপনি জানেন সিকিউরিটি ট্রেডিংয়ের যে কন্ট্রাক্ট যেটা হয় সেখানে কিন্তু ইনভেস্টরদের কোলাটেরাল হলো ট্রেডেবল সিকিউরিটি যেটা উনি পারচেজ করেছেন। এর বাইরে কিন্তু ওনার কাছ থেকে এটাকে রিকভার করার মানে ইভেন লিগাল মিনস ইজ ভেরি লিমিটেড এবং দ্যাট উইল বি সাবজেক্ট টু সিরিয়াস লিটিগেশন। তো আমি বলবো যে এই ধরনের যে বিনিয়োগকারীদের হিসাবগুলো আছে এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য এই ইন্টারেস্ট এক্সপেন্স হিসাবে যেটা অ্যাকুমুলেট হয়েছে ওভার দি 5 ইয়ার 6 ইয়ার টাইম, এটাকে ওয়েভারের ব্যবস্থা করা যায়, যেটা অনেকগুলো মার্চেন্ট ব্যাংক বা এনবিএফআই তারা করছে বাই থ্রু প্রভিশন। মানে গভর্নমেন্ট 900 কোটি টাকার একটা মানে সেটা কার্যকর হয় একদম হাতে শেষ পর্যায়ে। ওইটা ছাড়াও আমি একটা সিকিউরিটিজ কোম্পানি, ওয়ান অফ দ্য টপ সিকিউরিটিজ কোম্পানির বোর্ডে আছি। বিভিন্ন সময়ে কিভাবে এটাকে মানে অর্ধেক মকুব করে দিয়ে ইন্টারেস্ট যে অ্যাক্রু করেছে তারপরে তাদেরকে নিয়ে আসা যায় কিনা বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, কারণ ওই ইন্টারেস্ট ধরে রেখে তো সম্ভবই না, বরং আপনি যদি অর্ধেক মাফ করে দেন তারপরেও আসতে পারে কিনা। এবং এমনও বলা হয়েছে যে তাদেরকে যে তোমরা ট্রানজ্যাকশন করতে পারবা ওইটাতে যদি ট্রানজ্যাকশন ফিটা যদি অ্যাড করা হয়। ঠিক আছে, এখন একদম 30 সেকেন্ডে যদি বলেন এই মুহূর্তে মেজর প্রবলেমটা কি পুঁজিবাজারে? প্রবলেম তো অনেকগুলোই। আমি যেটা বলি যে এই মার্কেটটাকে যদি আমরা ফান্ডামেন্টালে নিয়ে আসতে পারতাম, এই রিউমারের বাইরে নিয়ে আসতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় এইটা একটা কনফিডেন্স দিত সবাইকে, এবং সেখানে আপনার ব্যক্তি বিনিয়োগকারী যাদের অনেক সেভিংস আছে, ব্যাংকের রাখার জায়গা নাই, ব্যাংকও নিচ্ছে না, সেটা হয়তো যেতে পারতো। জি, একই প্রশ্ন। জি, মার্কেট লিকুইডিটি বাড়ানোর জন্য সেন্ট্রাল ব্যাংকের অনেকগুলো রেস্ট্রিকটিভ মেজার আছে, সেখানে শিথিলতা আনয়ন খুব জরুরি, এবং বিনিয়োগকারীদের প্রোটেকশনের জন্য স্ট্রাকচারাল অনেকগুলো রিফর্মস এটা ওভারডিউ হয়ে আছে। জি, ডক্টর মিজান রাইটলি সেট। আমি একটা কথা বলি, মার্কেট এখন তার নিজস্ব গতি পাচ্ছে আস্তে আস্তে, এখানে আর কোনো ইন্টারভেনশন না আসা, কেউ যেন এখানে আর মাস্টারি না করে। জানতে চাবে না এইটাই তো, এই যে সেবির চেয়ারম্যান কি বলে গেল যে মার্কেট তার নিজস্ব গতিতে যাবে, নিজস্ব গতিতে কারেকশন হবে। রেগুলেটরের কাজ না যে মার্কেটকে স্টপ করে দেওয়া না, কিন্তু স্মল ক্যাপিটাল থাকলে যেখানে আপনি ম্যানিপুলেট করতে পারেন মার্কেটের ডেপথ যদি কম, সেটার জন্য তো মনিটরিং আছে, আপনার মনিটরিং সেল আছে, আপনি ও সার্ভিলেন্স আছে, ওখানে সার্ভিলেন্স করে, আপনি তারা নিয়ে আসছেন, ওখানে সার্ভিলেন্স করে, মার্কেটকে চাপে ধরবে রেগুলেটরি। ভাই এই জায়গা আমাদের শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানে শেষ করছি, আগামীকালকে আবার দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন। এই কথাটি আবারও বলছি, কারণ এখন বাজার একটু একটু করে বাড়ছে। এই অবস্থায় যদি দেখে শুনে বিনিয়োগ করা যায় তাহলে হয়তো কিছু মুনাফা করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।